এবার আসবে উৎসবের আসল মজা। যাওয়া যাক। এখান থেকে যাওয়ার আগে আর একটা গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে হবে আমাকে। আমার এটা ঘোষণা করতে অত্যন্ত গর্ব আর প্রসন্নতা অনুভব হচ্ছে যে পৌরব রাষ্ট্রের পরবর্তী রাজা পুরুষোত্তম হবে। যুবরাজ পুরুষোত্তমের! যুবরাজ পুরুষোত্তমের! যুবরাজ পুরুষোত্তমের! যুবরাজ পুরুষোত্তমের! যে পাগড়ি গতকাল পর্যন্ত তোমারই ছিল, আবার আগামীকাল থেকে তোমারই হবে। তাকে এইভাবে ছুঁড়ে ফেলতে নেই কনিষ্ক। তাহলে আমি কি করব অমাত্য কাকা? যখন থেকে ওই পুরু আমার জীবনে এসেছে, সে আমার সবকিছু ছিনিয়ে নিয়েছে। আমার পিতার ভালোবাসা ছিনিয়েছে, তারপর জনতার বিশ্বাস, আর তারপর সিংহাসনে আমার অধিকার। সমস্ত প্রমাণ সামনে আনার পরেও পিতা কিছুতেই মানতেই চাইছেন না যে পুরু আর জীবিত নেই। আমার যুবরাজ পদ আমি কখন ফিরে পাবো? এখন তো মনে হচ্ছে এই দর্পণও আমাকে অপমান করছে। তোমার পিতা পুরুর জন্য প্রতীক্ষা অবশ্যই করছেন, কিন্তু তার তো এই অর্থ নয় যে তুমি এই পৌরব রাষ্ট্রের যুবরাজ হতে আর পারবে না।
চেষ্টা করে কোনো লাভ নেই অমর্ত্য কাকা। আমরা যতই চেষ্টা করি না কেন, পিতাকে বিশ্বাস করানো অসম্ভব। যখন মুখের কথায় কোনো কাজ হয় না, তখন কাজের ভাষায় তা বোঝাতে হয় কনিষ্ক। কি বলতে চান আপনি? তোমার পিতার বিশ্বাস আর আশা দুটোরই প্রতিকার জানা আছে আমার। ও হয়তো আমাদের বলা কথা শুনছে না, কিন্তু নিজের মনের স্বরকে সে অস্বীকার করতেই পারবে না। আমাদের শুধু এইটুকু করতে হবে, যাতে উনি এটা বুঝতে পেরে যান যে পুরুর অনুপস্থিতিতে যদি ওনার কিছু হয়ে যায়, তাহলে রাজ্য কে সামলাবে? কিন্তু এটা আমরা ওনাকে ভাবাবো কিভাবে? খেলা খেলতে হবে। তোমার পিতার মনের সঙ্গে। আমি কথা দিচ্ছি যে পুরো ফিরে আসার আগেই তুমি যুবরাজ হয়ে যাবে। এইবার আমার আঘাত কিছুতেই ব্যর্থ হবে না। এই অস্ত্রটাই সবচেয়ে বেশি ব্যবহার হয় আলেকজান্ডারের সৈন্যদলে। ও জানতে পেরে গেছে যে কেউ তো আছে যে বারসিনকে সাহায্য করছে। এখন আমাদের কাছে বেশি সময় নেই। আমাদের যত শীঘ্র সম্ভব আলেকজান্ডারের যুদ্ধনীতি, ওর পরিকল্পনা, ওর যুদ্ধকৌশলের সম্পর্কে আমাদের জানতেই হবে। ওই বল্লমটা দেখো, আমি আজ পর্যন্ত এমন বল্লম দেখিনি। এর হাতল কাঠের তৈরি, যাতে এর ভারটা হালকা হয়ে যায় আর প্রহার করা অনেক সহজ হয়ে যায়। মাথার তীক্ষ্ণ লোহাটা দেখো, কেবল একটা প্রহার আর তৎক্ষণাৎ শত্রুর মৃত্যু হয়ে যায়। আলেকজান্ডার ও শত্রুদের সবচেয়ে বেশি ক্ষতি এই অস্ত্র দিয়েই করেছে। পৌরব রাষ্ট্র পৌঁছলেই আমাদের এমনই বল্লম তৈরি করতে হবে এবং নিজেদের সৈনিকদের এই অস্ত্র চালাতে আরো নিপুণ করতে হবে। আর দারায়ুষের তীরন্দাজদের মারার জন্য এই অস্ত্রের প্রয়োগ করা হয়েছিল পুরু। আজ সকালবেলাতেই ম্যাসিডোনিয়ার কিছু সৈনিকদের এটা দিয়ে অভ্যেস করতে দেখেছি আমি। যখন ওরা অভ্যেসে মগ্ন ছিল, আমি এটা তুলে এনেছিলাম। এই অস্ত্রে পাথরের প্রয়োগের পরিবর্তে এই ধাতুর গোলকের প্রয়োগ হয় পুরু। আর অন্য সৈনিকদের মতো এরা শিরস্থান বা বর্ম পরে না। তো এটাই কারণ আলেকজান্ডারের সেনা যুদ্ধক্ষেত্রে দ্রুত গতিতে এগোতে পারে, কারণ ওদের কবচের ভার অনেকটাই হালকা। ওরা ওদের দ্রুত গতি দিয়ে শত্রুকে যুদ্ধে পরাস্ত করে দেয়। আর এটাই কারণ যে আলেকজান্ডারের সৈন্যদলের কোনো ক্ষতি ছাড়াই ওরা দারায়ুসের সৈন্যকে সমাপ্ত করে দিয়েছে।
কিন্তু সবচেয়ে বড় অস্ত্র আলেকজান্ডারের তীক্ষ্ণ বুদ্ধি। কেবল পত্রটা কাছ থেকে ভালো করে দেখেই বুঝে গেল যে দারায়ুস কোথায় আছে। যদি আমাদের নিজেদের দেশকে রক্ষা করতে হয় তবে সবসময় ওর চেয়ে এক পা এগিয়ে থাকতে হবে। আগে আমাদের এটা জানতে হবে যে ওর কাছে কতগুলো নৌকা আছে, তারপর পরিকল্পনা করে ওর নৌকাগুলো নষ্ট করতে হবে, যাতে যখন ও ভারতে পৌঁছয় অত্যন্ত কম সৈন্যের সাথে পৌঁছয়। আর হ্যাঁ, এই বল্লম ছাড়াও ওর কাছে আরো অনেক অস্ত্র আছে, যেগুলো সম্পর্কে জানা আমাদের জন্য আবশ্যক। পুরো ওদিকে দেখো। পুরো আমার মনে হচ্ছে আলেকজান্ডার পরবর্তী যুদ্ধে এটাকেই ব্যবহার করবে। মাহাত্ম্যপূর্ণ কথা এটাই যে এই অস্ত্রগুলোকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এটা অবশ্যই আলেকজান্ডারের অস্ত্রাগার। আমাদের ওখানে যেতেই হবে। যতক্ষণ না বলা হচ্ছে কেউ এখান থেকে নড়বে না। শাহ আলেকজান্ডার আসছেন, সবাই ওনাকে কৃতজ্ঞতা জানাবে। যদি আলেকজান্ডার স্বয়ং এখানে আসছে তবে ও এটা নিশ্চয়ই জানার চেষ্টা করবে যে বারসিন এবং তার পরিবারকে কে সাহায্য করছে। আমাদের সতর্ক থাকতে হবে লাচি। যা কিছু হয়ে যাক লাচি, আমাদের পরিকল্পনায় নিজেদের দৃঢ় থাকতে হবে। এবার সেই মুহূর্ত সামনেই যখন আমার আর আলেকজান্ডারের নিয়তি মুখোমুখি হবে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা দুজনেই একে অপরের সম্মুখীন হব। যখন গোটা পারস্য উৎসবে মত্ত, তখন রাজপরিবার একটা বিশেষ কাজে ব্যস্ত ছিল। এত সময় কেন লাগলো তৈরি হতে? ওই তো আমি বললাম না, দৃপ্তি অজ্ঞান হয়ে গিয়েছিল। ও, মনে পড়ল, যদি রাজকুমারী দৃপ্তিস অজ্ঞান হয়ে গিয়ে থাকে তাহলে তো সমস্ত জানলা খুলে দেওয়া উচিত ছিল। খোলা হাওয়ায় রাজকুমারী তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠত। কিন্তু আমি যখন ঘরে প্রবেশ করেছিলাম তখন তো সমস্ত জানলা বন্ধ ছিল, শুধুমাত্র একটা জানলা বাদ দিয়ে। অদ্ভুত, তাই না? আসলে দৃপ্তির ওই অবস্থা দেখে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। এই কথাটা মাথাতে আসেইনি। হয় এরকম, বুঝি আমি। কখনো কখনো অতিরিক্ত উত্তেজনায় মানুষ সেটা দেখতে ভুলে যায় যেটা তার ঠিক চোখের সামনেই থাকে। যাই হোক, আমি খুশি যে তোমার বোন এখন সুস্থ। এমনিতেও জীবন অনেকটা ওই ফার্সি কাঁচের মতো হয় রাজকুমারী। কখন কোথায় কার সাথে ধাক্কা লেগে ভেঙে যাবে সেটা কেই বা জানে।
যাই হোক, বাদ দিন। আমি আপনার কাছ থেকে ভারত সম্পর্কে অভিজ্ঞতা জানার জন্য অত্যন্ত উদ্গ্রীব, কিন্তু আপনি তো কিছুই বলছেন না। মনে হচ্ছে তার জন্য আমাকে আরেকটু পরিশ্রম করতে হবে, আর তার একটা নমুনা আজ রাতে আপনি দেখতে পাবেন। তুমি হয়তো এটাই ভাবছো, তাই না, যে তোমাকে আমি এখানে কেন নিয়ে এসেছি? তাহলে শোনো, আমি তোমাকে এই জন্য এখানে নিয়ে এসেছি যাতে তুমি আলেকজান্ডারকে ভালো করে জানতে পারো। তুমি যতই রহস্য লুকানোর চেষ্টা করো না কেন রাজকুমারী, কিন্তু আমার চোখ থেকে কিছুই এড়িয়ে যায় না। আর আজকে এখানে যা হতে চলেছে সেটা দেখার পর তুমি নিজেই আমাকে বলবে ভারতের ওই ব্যক্তি সম্পর্কে যে তোমার পিতাকে ভারতে পরাজিত করেছিল। আজকে তুমি এটা বুঝতে পারবে রাজকুমারী যে আলেকজান্ডার কোনো কিছুর জন্য অপেক্ষা করে না, বরং সবকিছু নিজের অনুকূলে সে নিয়ে আসে। নগরের সকল অধিবাসীকে এখানে রাখা হয়েছে। ওই আলেকজান্ডার নিশ্চয়ই বড় কিছু করতে চলেছে। দেবতার সামনে মাথা নত করে পায়ে চুমু খেতে হয়, বুঝেছো? আশা করি আপনারা সবাই দেখতে পেয়েছেন যে কি করে নিজের দেবতাকে কৃতজ্ঞতা জানাতে হয়। না, এইরকম একটা নির্দয় লোকের সামনে মাথা নত করব না। এর বাবা মায়ের সামনে একে হত্যা করে দাও, যাতে পুরো পারস্য এটা জানতে পারে যে নিজেদের শাহের হুকুম অমান্য করার পরিণাম কি হতে পারে।